গল্পটি কেমন হবে জানি না। গল্পটি লিখতে বসলাম, আশা করি গল্পটি সবার ভালো লাগবে। গল্পটি সবাই শেষ পর্যন্ত শোনার চেষ্টা করবেন। আর এই গল্পের সমস্ত চরিত্র কাল্পনিক। এটা গল্পটাকে কেউ বাস্তবে রূপান্তরিত করবেন না। বাস্তবের সাথে কোনো মিল থেকে থাকলে তার জন্য লেখক দায়ী নয়। তো চলুন বেশি কথা না বাড়িয়ে গল্পের দিকে এগিয়ে যাওয়া যাক। আমি বিশ্ব, স্টোরি অফিসিয়াল বিশ্ব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম জানাই। শেষ পর্যন্ত সাথে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ। মার স্নেহ কাকে বলে জানি না, বাবার আদর কি বুঝতে না বুঝতে এ বিরাট পৃথিবীতে দেখলাম, সে ছাড়াই আমার আর কেউ নেই। সে আমার ছোট বোন, বড় আদরের ছোট বোন। ভালো করে যখন সে কথা শেখেনি, তখন থেকে সে গেয়ে যেত গান। বাজনার হাত ছিল ভালোই আমার, তার সাথে বাজাতাম দিয়ে মন প্রাণ। রাস্তায় ভিড় করে শুনতো সবাই, অবাক হতো যে কত গুণীজন। সে আমার ছোট বোন, বড় আদরের ছোট বোন। ভোরবেলা তার গানে ঘুম ভাঙতো, রাতে তাকে বাজনায় ঘুম পড়াতাম। ভাইয়ের বাজনার বোনের গান, সহজ সরল সেই দিন কাটাতাম। ছোট্ট একটু ঘর, দুটি মানুষ, ছিল আমাদের সুখের জীবন। একদিন যখন সে একটু বড়, প্রথম সুযোগ এলো এক জলসায়। মুগ্ধ ছোতারা তার কণ্ঠ শুনে, দুহাত ভরালো তার ফুলের তোড়ায়। ঘরে এসে আমায় যে সে করলো প্রণাম, প্রথম জলে ভরলো আমার নয়ন। তারপর কি যে হলো গান, শুধু গান, ছড়িয়ে পড়লো তার আরো বেশি নাম। ছোতারা উজাড় করে দিল উপহার, দিল না সময় শুধু নিতে বিশ্রাম। ক্লান্তির ক্ষমা নেই ওদের কাছে, আরো বেশি দিতে হবে বুঝে নিল মন। একদিন শহরের সেরা জলসায়, সেদিন গলায় তার দারুণ জ্বালা। তবুও ছোতারা তাকে দিল না ছুটি, শেষ গান গাইল সে পরে শেষ মালা। শিল্পীর জন্য শিল্পী শুধু, এছাড়া নেই যে তার অন্য জীবন। নীরব হলো ছোট বোন, বড় আদরের ছোট বোন। তার গান থেমে গেছে নেই ছোতা, আমি একা বসে আছি স্মৃতি নিয়ে। তা আনন্দ নিয়ে গেছে ওরা সকলে, দুঃখটা হোক আজ শুধুই আমার। অনুযোগ এত নয় এই শিল্পীর, ভাই বোন সকলের ভাগ্য লিখন। আমি ছিলাম বাসায়, তানিয়া স্কুলের দিকেই যাচ্ছিল। প্রতিদিন সকালবেলা এই সময় মেয়েটি বের হয়। যাওয়ার সময় নাকি আম্মুকে বলেছিল, চাচি আবির ভাইয়াকে আমার সাথে যেতে বলুন না। কিন্তু আমি ঘুমিয়েছিলাম দেখে আর ডাকা হয়নি। এরকম একটা ভয়ঙ্কর ঘটনা ঘটবে জানলে আমি নিশ্চয়ই যেতাম। তবে মানুষের সে শক্তি তো নেই। সে শক্তি যদি কারো থাকতো, তবে হয়তো আজ আর সমাজে এমন কোনো কাণ্ড ঘটতো না, যা প্রতিনিয়ত সমাজকে ঠেলে দিচ্ছে ঝুঁকির দিকে। সারাদিন কেটে যাওয়ার পর সূর্য চলে আসে পশ্চিমের আকাশে। রক্তাক্ত আকাশের রূপ হয়তো আমাকে বোঝাচ্ছিল, যা
তাকে বাঁচা, সে রক্তাক্ত হয়ে আছে। সূর্যের ভাষা বোঝার মতো যে মানুষের শক্তি নেই, যদি থাকতো তবে ঠিকই আমি চলে যেতাম। বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে আসে, তানিয়ার আসার কোনো নামগন্ধ নেই। তানিয়ার আম্মু সায়রা বেগম আমাকে বহুবার কল দিল, তবে তেমন গুরুত্ব করিনি আমি। ভাবলাম হয়তো তানিয়া আছে ফ্রেন্ডদের সাথে, ফিরে আসবে। সন্ধ্যা শেষ হয়ে রাত ঘনিয়ে এসেছে। এবার আর দুশ্চিন্তা মুক্ত থাকতে পারলাম না। চাচিকে কল দিয়ে জিজ্ঞাসা করলাম তানিয়া এসেছে কিনা। চাচি কান্নার ধ্বনি ছেড়ে দিয়ে বলছে আসেনি। কথাটা শুনে বেশ আতঙ্কিত হয়েছে সবাই। এই মেয়েটি তো কোনোদিন এত দেরি করে বাড়ি ফেরে না, বেশি হলে সন্ধ্যা 6:30টার সময় চলে আসে। তবে আজ এত দেরি কেন বুঝতে পারছি না। কিছু না কিছু তো অবশ্যই হয়েছে। তানিয়ার সব বন্ধুদের কল দিয়ে দেখেছি, কেউ জানে না তানিয়া কোথায়। অবশেষে ওর স্কুলে ফোন দিলাম। স্যারেরা বলছে সেই 4টের সময় নাকি তানিয়া বের হয়ে গেছে। অদ্ভুত কাণ্ড তো, মেয়েটি যাবে কোথায়? গায়ে একটি কালো গেঞ্জি, তার উপরে কালো শার্টটা পরে নিলাম। তাড়াহুড়ো করে বাড়ির নিচে এসে নিজের ইয়ামাহা R15 ভার্সন 3 বাইকটা নিয়ে ছুটে চললাম তানিয়ার খোঁজে। তবে এই শহরে কোথায় খুঁজবো আমি? অনেক দ্রুত বাইক চালিয়ে যাচ্ছি, পথের পাশেও দেখতে পাচ্ছি না। কিছু দূর যেতে না যেতেই মোবাইল ফোনটা বেজে ওঠে। ভাইব্রেট থাকায় কেঁপে ওঠে ফোনটা। জায়গায় দাঁড়িয়ে বাইকটা থামিয়ে কলটা রিসিভ করলাম। ফোনের কলের ওপার পৃষ্ঠ থেকে চাচি খবর দেয় তানিয়াকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। কথাটা শোনা মাত্রই বাইক থেকে হঠাৎ নিচে পড়ে যাই আমি। মুখমণ্ডল কেমন যেন ঝিমঝিম শুরু করে দিয়েছে। আশপাশ তাকিয়ে দেখি সব যেন চুপচাপ হয়ে গেছে। আসলে কি সব চুপচাপ, নাকি আমার কাছে পৃথিবীর শব্দটা পৌঁছাচ্ছে না? প্রায় 2 মিনিট পর হঠাৎ আবার সব শব্দ কানে ভেসে আসছে। নিজেকে কন্ট্রোল করতে কষ্ট হচ্ছে বেশ। কোনোভাবে আবার বাইকে উঠে রওনা দিয়েছি বাসার দিকে। আমি জানি না আমি বাইক নিয়ে বাসা অবধি যেতে পারবো কি না। তবে বাইকে উঠে এইটা বারবার মনে হচ্ছে, আমি কিভাবে বাইক চালাচ্ছি তা নিজেও জানি না। অবশেষে 14 মিনিট পর বাসায় এসেছি। সবাই তানিয়ার লাশের পাশে বসে কান্না করছে। পুলিশ আর মিডিয়া এসে ভরে গেছে বাড়ি। অন্যদিকে পুলিশও তথ্য বের করে ফেলেছে। বিকেল 5টায় কয়েকটি লোক তানিয়াকে ধরে নিয়ে যায়। ঘটনাস্থলে একজন বৃদ্ধা লোক দেখে ফেলেছে। পরে উনি তৎক্ষণ পুলিশকে কল দিয়ে জানায়, সাথে গাড়ির নাম্বারটাও দিয়ে দেয়। গাড়ির নাম্বার হলো 4916 ঢাকা মেট্রো। আমি ফলো করতে থাকি। শহরের উত্তরে নিরিবিলি একটা হাউজ আছে, যেখানে মানুষ সহজে প্রবেশ করে না। আড্ডা জমে জুয়ারি আর গাঁজাখোরদের। তারা মোট 12 জন মিলে তানিয়াকে নিয়ে যায় সে হাউজে। পুলিশ সেখানে যেতে যেতে অনেক দেরি হয়ে যায়। যখন ওদের ধরেছে তখনও তারা মৃতদেহটাকে উপভোগ করছিল। পুলিশ তাদেরকে জেলে পাঠিয়ে তানিয়ার ব্যাগ থেকে ফোন বের করে চাচিকে কল দেয়। তারপর এই কাহিনী। পুলিশকে ভালোভাবে বুঝিয়ে দিলাম সব কয়টার যেন ফাঁসি হয়। পুলিশও হ্যাঁ সম্মতি দিল। এদিকে তানিয়ার জানাজা শেষে দাফন সম্পন্ন হলো। আম্মু আমাকে ধরে কান্না করছে, কেন আমি তানিয়ার সাথে যাইনি তা বলে। তবে উল্লেখিত ঘটনায় আমি বলেছি সামনে কি হবে তা যদি আগে মানুষ জানতো তবে কি সমাজে নোংরামো হতো। পরের দিন সকালবেলা থানা থেকে ফোন আসে আমার নাম্বারে। হ্যালো, আবির বলছেন? হ্যাঁ বলুন। আমি ইন্সপেক্টর মামুন বলছি। জি স্যার বলুন। আসলে আপনার চাচাতো বোনকে যারা ধর্ষণ করেছে তাদের জামিন হয়ে গেছে, উপর থেকে ডিক্লার এসেছে। কি করব বলুন? ছেড়ে দিন ওদেরকে। এত সহজে কিভাবে মেনে নিলেন? বললাম তো ছেড়ে দিন। আমি জানতাম আইন কখনো দোষী আর নির্দোষী দেখে না। আইন দেখে লেভেল। যাদের উচ্চতর হবে তাদের কাছে আইন শব্দ আছে।
আমাদের কাছে আইন মানে মাথার চুল। দিন দিন ছেড়ে দিন। দেখুন আবির সাহেব, আইনকে কটূক্ষ করে কথা বলতে পারেন না, এতে আপনার বিপদ হতে পারে। হ্যাঁ, সেটা তো আমি জানি। একটা মেয়েকে ধর্ষণ করে হত্যা করলে আইনগতভাবে দোষীদের সুরক্ষিত করা হয়, আর বিচার না পাওয়া লোকগুলো আঙুল তুলে দাঁড়াবার আগে আঙুলটা কেটে দেওয়া হয়। তবে চিন্তা করবেন না, আমি এর কোনো অ্যাকশান নিব না। ছেড়ে দিন ওদের। একটু বেশি বলে ফেলছেন না? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে ওদের ফাঁসি দিন। দেখি আপনার আইনের শক্তি কতটুকু। দিন ফাঁসি। আপনি সেটা পারবেন না, সেটা আপনার ক্ষমতার বাইরে। আমার ফোনে ব্যালেন্স নেই। আল্লাহ হাফেজ। আবিরের মুখে এভাবে কথাগুলো শুনে মামুন স্যার ফোনটা কেটে দেয়। তবে এত সহজে হেরে যাওয়ার ছেলে আবির না। দেখি জল কতটুকু গড়ায়। অপেক্ষা শুধু রাতের। রাতটা নেমে আসুক, মিশনে যেতে হবে। আইন কিছু করতে পারবে না, যা করার আমাকেই করতে হবে। সারাদিন বাড়িতে অনেক লোকজন জড়ো হয়েছে। তানিয়ার মৃত্যুতে পরিবারের সবাই এসেছে বাড়িতে। অন্যদিকে নিজের রুমে বসে প্ল্যান বানিয়ে যাচ্ছি আমি, কিভাবে কি করা যায়। এখন বাজে রাত 11:05। আমাকে এবার বেরোতে হবে। কালো গেঞ্জি আর কালো শার্ট পরে নিলাম। প্যান্টের পেছনের খোঁচায় পিস্তল নিয়ে নিলাম। একটা ছুরি কভার সহ বেল্টের চিপায় রেখে দিয়েছি। মুখে মাস্ক পরে বাসা থেকে বের হয়ে গেলাম। বাইকটা নিয়ে ছুটতে লাগলাম সেই নিরিবিলি হাউসটায়। এক এক করে সবাইকে খুন করতে হবে। ওরা শুধু আমার বোনটাকে হত্যা করেনি, ওরা অপরাধী। শাস্তি ওদের পেতেই হবে। বাতাসের গতিবেগে পৌঁছাই সেই নিরিবিলি হাউজে। হাউজের সামনে গিয়ে বাইকটা থামালাম। বাহির থেকে দেখে মনে হচ্ছে ভেতরে কেউ নেই, অন্ধকার মতো হয়ে আছে। জায়গাটার বিবরণ এরকম: চারপাশে গাছপালা ভরা, গোলাকার মাঠের মাঝখানেই এই হাউস। বাইকটা এক কোণে রেখে পিস্তলটা বের করলাম। ধীরে ধীরে বাড়ির ভেতরে প্রবেশ করতে যাচ্ছি। দরজার সামনে গিয়ে দেখি দরজায় তালা দেওয়া। তার মানে হাউজে এখন কেউ নেই। তবে হার মানলে চলবে না। হাউজের পেছনের জঙ্গলটায় লুকিয়ে থাকবো। ওরা আসা মাত্রই মিশন স্টার্ট হবে। আজকে কেউ আমার হাত থেকে বেঁচে ফিরতে পারবে না। যে কথা সেই কাজ। হাউজের পেছনে গিয়ে একটা গাছের আড়ালে লুকিয়ে পড়লাম। এক জায়গায় প্রায় 20 মিনিটের মতো দাঁড়িয়ে আছি। কারো সাড়া শব্দ পেলাম না। তবুও অপেক্ষা করা যাক, দেখি তারা কখন আসে। আরও কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখছি কেউ আসে না। এইবার মনে হচ্ছে ওরা রাতের বেলা আসে না হাউজে। তবে কি আর একটু অপেক্ষা করব, নাকি চলে যাব? আর দিনের বেলা তো মিশন চালানো যাবে না, এতে লোকে দেখে ফেলবে। কিন্তু কে দেখবে? এখানে তো কেউ আসে বলে মনে হচ্ছে না। তবে দিনের বেলা আসব। আর দেরি না করে চলে আসার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। যেই না গাছের আড়াল থেকে বের হতে যাব, তখনই বুঝতে পারলাম পেছন থেকে কেউ শীষ বাজিয়েছে। হঠাৎ শীষ বাজাবে কে বুঝে উঠতে পারছি না। তবে কি আমার আসার পূর্বে তারাই টের পেয়ে গিয়েছিল? হতেও পারে। এসব ভাবতে ভাবতে পিস্তলটা শক্ত করে ধরে পেছনের জঙ্গলে যেতে লাগলাম। কিছুটা সামনে যেতেই আবারও খেয়াল করলাম গাছের আড়াল থেকে কেউ শীষ বাজালো। আবার গাছটির আশেপাশে গিয়ে দেখলাম কাউকে দেখতে পেলাম না। এরপর আবারও শুনতে পেলাম জঙ্গলের আর একটু গভীর থেকে কেউ শীষ বাজালো। প্রচণ্ড রাগে গা জ্বলছে আমার। এভাবে লুকোচুরি খেলছে কে? আমি ছুটতে লাগলাম জঙ্গলের গভীরের দিকে। পিস্তলটা হাতে শক্ত করে ধরে চারপাশ ঘোরাচ্ছি। কাউকে চোখে পড়ছে না। কিছুক্ষণ পর এদিক ওদিক সব দিক থেকে শব্দ শুনছি। আবার কিছুক্ষণ পর অন্য দিক থেকে শব্দে পেছনে ছুটতে ছুটতে হঠাৎ থেমে গেলাম। চারপাশটা ভালো করে লক্ষ্য করে দেখলাম আমি কোথায় চলে এসেছি। পথ তো হারিয়ে ফেললাম মনে হয়। ঘড়িতে তাকিয়ে দেখি রাত 12:46। প্রায় 1টা বাজতে চলছে। এত রাতে কিভাবে পথ নির্দেশ করব? গভীর জঙ্গল। ভালোভাবে আরেকবার চারদিকে চোখ বুলাতে লাগলাম। আন্দাজের পথ খুঁজতে লাগলাম আমি।
এদিকে সেদিকে ছুটতে মনে হচ্ছে আমি আরও গভীরে চলে যাচ্ছি, আবার উল্টো দিকে ছুটতে গেলে মনে হয় আরও গভীরে চলে আসলাম। কিছুটা ভয় তো এবার পেয়েছি। আবার ঘড়িতে তাকিয়ে দেখি 1:23। অদ্ভুত ব্যাপার, এতক্ষণে আমার মনে হচ্ছিল প্রায় 2 ঘন্টা দৌড়েছিলাম, তবে মাত্র আধা ঘন্টা কিভাবে হয়? নিশ্চয়ই কিছু একটা ঘটতে যাচ্ছে। আবার হুট করে টুং টুং করে একটা শব্দ হয়। শব্দ শুনে বেশ চমকে উঠি আমি, তবে শব্দটা এসেছে পকেট থেকে। ফোনে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম 1:25-এ কমপ্লিট করব মিশন, কিন্তু আমি যে এক ভয়াবহ অবস্থায় ফেঁসে গেলাম। আমি কোথায়? আবারও কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকার পর শুনতে পেলাম সেই শীষ বাজানোর শব্দ। আবার চমকে উঠেছি। এবার মনে হচ্ছে সুরটা আমার ঠিক পেছন মাত্র 8 থেকে 10 হাত দূর থেকে আসছে। মাথা ঘুরিয়ে পেছনে তাকাতেই সুরটা বন্ধ হয়ে যায়, আর আমি দেখতে পাই মাটিতে কিছু একটা পড়ে আছে। বস্তুটি কেমন যেন সাদা আলোয় জ্বলজ্বল করছে। আলোর ভাবে লক্ষ্য করে বুঝলাম এটা একটা বই। আমার সারা দেহ ঘেমে ভিজে গেছে, কপালে ছোট ছোট বিন্দুর মতো ঘাম জমেছে। ভয়ে হাত পা যেন অনেকটাই দুর্বল। তবে এই বইটা কিসের? আর দেখতে ভারী অদ্ভুত, উড়ে জ্বলজ্বল করছে, সাথে দেখতেও অনেকটা অদ্ভুত। আমি কিছুটা সাহস নিয়ে এগিয়ে যাচ্ছি। যত এগোচ্ছি ততই বইটার আলো কমিয়ে আসছে। মনে হচ্ছে আমার হাত আগমনের সাথে সাথে বইটা সাদা থেকে ব্ল্যাক হয়ে যাচ্ছে। অবশেষে আমি বইয়ের দ্বার প্রান্তে যেতেই বইটা পুরোপুরিভাবে ব্ল্যাক হয়ে যায়। ফোনের ফ্ল্যাশ লাইট অন করে বইটির উপরে মারলাম, কিন্তু কিছুই বুঝতে পারছি না। হাবিজাবি অনেক কিছু লেখা আছে, কোন ভাষায় লেখা এসব তাও বুঝতে পারছি না। এরপর অনেকটা সাহস নিয়ে বইয়ের সামনে বসে পড়ি আমি। এরপর বইটি হাতে নিয়ে ভালোভাবে দেখি। ছোট্ট করে ইংরেজি ভাষায় লাল রঙে লেখা আছে দ্য ব্ল্যাক বুক। সত্যিই অসাধারণ একটা বই। এমন অদ্ভুত বই আমি কখনো দেখিনি। কিন্তু এর ভেতরে কি লেখা আছে? গোপন কিছু হবে হয়তো। আমার তো জানতেই হবে এই বইয়ের রহস্য কী, আর এমন অদ্ভুত বই এখানে এলো কীভাবে। কিছু তো আছেই। এরপর সাহস করে আমি বইটার প্রথম পাতা উল্টাতেই বইয়ের ভেতর থেকে একটা ভয়ঙ্কর রক্তমাখা হাত বের হয়ে আসে, আর সঙ্গে সঙ্গে আমার মুখ চেপে ধরে। অনেক জোরাজোরি করেও হাতটা ছাড়াতে পারছি না আমি। এবার খেয়াল করলাম বইটি আমাকে টেনে তার ভেতরে নিয়ে যাচ্ছে। এক্ষুনি হয়তো আমি বইটার ভেতরে চলে যাব। আমি খুব শক্ত করে সেই হাতটাকে ধরি। আমি 2 হাত দিয়ে সেই ভয়ঙ্কর হাতটাকে ছাড়াতে চাইছি, কিন্তু কিছুতেই সম্ভব হয়ে উঠছে না। হাতটার সাথে অনেকক্ষণ যুদ্ধ করার পর বুঝতে পারলাম আমার হাতটাই সেই হাতের মাংসর ভেতরে ঢুকে যাচ্ছে। ভয়ঙ্কর হাতটা একেবারে নরম তুলতুলে হয়ে গেছে, পচা মাংসের মতো হয়ে আছে, যেমনভাবে মাংস পচে গেলে যেমনটি দেখা যায়। অন্যদিকে হাতটি আমার মুখ চেপে ধরে আছে, নিঃশ্বাস আমার বন্ধ হয়ে আসছে। এভাবে প্রায় 4 মিনিটের মতো যুদ্ধ করার পর হাতটা আবার বইয়ের ভেতরে ঢুকে যায়। হাতটা ছেড়ে দিতেই আমি যেন লম্বা করে একটা নিঃশ্বাস নিতে পারলাম। বইটির ভিতর থেকে যে হাতটি বের হয়েছিল তা আবার ঢুকে যায়। সঙ্গে সঙ্গে বইটা আবার বন্ধ হয়ে যায়। আর এক মুহূর্ত এখানে থাকা ঠিক হবে না। দিলাম এক দৌড়। কোন দিকে যাচ্ছি তাও জানি না, তবে আমার লক্ষ্য একটাই, বইটার থেকে দূরে চলে যাওয়া। অবশেষে আরও 10 মিনিট ছুটে যাওয়ার পর আমি জ্ঞান হারিয়ে ফেলি। এরপর কি হয়েছিল তা মনে নেই আমার। চোখ খুলতেই নিজেকে আবিষ্কার করলাম সেই নিরিবিলি হাউজের সামনে। আমি সেখানেই পড়ে আছি। উঠতে না উঠতেই দেখি কিছু একটা শব্দ কানে আসছে, যেন কোনো ইঞ্জিনের শব্দ। ভালোভাবে বোঝার চেষ্টা করে বুঝলাম
কোনো গাড়ি আসছে। এত রাতে গাড়ি আসবে কোথা থেকে? নিশ্চয়ই ওরা হবে হয়তো। আর যাই হোক, এদের এবার আমার হাত থেকে কে বাঁচাবে? আমি এক দৌড়ে গিয়ে লুকিয়ে পড়লাম একটা গাছের আড়ালে। তার কিছুক্ষণ পরেই একটা গাড়ি দ্রুত বেগে উঠানে এসে থামে। আমি ভালো করে লক্ষ্য করে যাচ্ছি কি হতে পারে। কোমরে হাত দিয়ে দেখি পিস্তলটা নেই। মনে হয় জঙ্গলে দৌড়াদৌড়ি করার সময় হারিয়ে গেছে। এদিকে ছুরিটাও হারিয়ে ফেলেছি। একটাও অস্ত্র আমার সাথে নেই। তবে কিভাবে মারবো আমি এদের? সে যাই হোক, ওরা কি করে তা দেখে নিই আগে, পরে কিছু একটা করা যাবে। কিছুক্ষণ পর গাড়ি থেকে কয়েকজন লোক নামলো। প্রায় 10 থেকে 12 জন হবে। অন্ধকারে তেমন স্পষ্ট মুখ দেখছি না, তবে যতটুকু বুঝতে পারছি কয়েকজন ছেলে হবে। এরপর গাড়ি থেকে আরও 2 জন লোক নেমেছে। তাদের হাতে একটি মেয়ে। মেয়েটির পা ধরেছে একজন আর মাথা ধরেছে অন্যজন। তার মানে ওরা আরও একটি মেয়ের জীবন নষ্ট করতে চায়, কিন্তু আমি তো সেটা হতে দিব না। নিজের চাচাতো বোনকে বাঁচাতে পারিনি ঠিকই, এই মেয়েটাকে তো বাঁচাতে পারবো। আমি এসব ভাবছি, ওরা মেয়েটিকে কোলে তুলে হাউজের ভেতরে নিয়ে যাচ্ছে। আমিও ধীরে ধীরে গাছের আড়াল থেকে বের হলাম। লোকগুলা হাউজের ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। মহা ঝামেলা তো, এখন আমি ঢুকবো কিভাবে? সে যাই হোক, পরে ঢোকা যাবে। কোনোভাবে আগে তাদের মারার প্ল্যান করতে হবে। ওরা হাউজের ভেতরে গেছে, তবে আমি জানালার দিক দিয়েই যেতে পারি। সেই ভেবে জানলার দিকে যেতে চাইলাম। তখনই ফোনে একটা কল আসে আর আমি চমকে উঠি। ভাগ্যিস ফোনটা ভাইব্রেট করা ছিল, তাই আওয়াজ হয়নি। আমি ফোনটা হাতে তুলে নিলাম। আমি এখন হাউজের বাইরে, ভেতরে চলে গেছে ওরা। আগে দেখি এত রাতে কে ফোন দিল। ফোনটা হাতে নিতেই দেখি চাচি ফোন দিয়েছে। এত রাতে চাচি ফোন দিতে যাবে কেন? কয়টা বাজে তা দেখার জন্য ফোনের উপরে অর্থাৎ টাইমের দিকে তাকিয়ে দেখি 7টা 8 মিনিট। চোখ আমার কপালে উঠে যায়। কিছুক্ষণ আগে দেখেছি রাত 2টার কাছাকাছি, তবে সন্ধ্যা টাইম হলো কিভাবে? ফোনের সময় চেঞ্জ হয়েছে নাকি আমি ভুল দেখছি? সব কেমন গোলমেল লাগছে। ফোনটা রিসিভ করার সাথে সাথে চাচি বলল, আবির, তোর চাচাতো বোন তানিয়া এখনো বাসায় ফেরেনি। খুব টেনশন হচ্ছে, তাড়াতাড়ি কিছু কর। চাচির মুখে এমন কথা শুনে আমি আরেক দফা অবাক হলাম। চাচির কথা শুনে আমি হাবা হয়ে গেলাম। এ কেমন কথা বলল চাচি? নিজের হাতে তানিয়াকে দাফন করে আসছিলাম, আর এখন চাচি বলছে সে বাসায় ফেরেনি, তাও টেনশন হচ্ছে। মরা মানুষ কিভাবে ফিরে আসবে আবার? কি হচ্ছে এসব? এবার মনে পড়ল সব কিছু। আমার কাছে পিস্তল নেই, ছুরিও নেই। অন্যদিকে চাচির টেনশন, আগের মতো তানিয়া নিখোঁজ। এরা হাউজে একটা মেয়েকে নিয়ে গেছে, টাইম পেছনে চলে এসেছে। আরও শিওর হওয়ার জন্য তারিখ দেখলাম। এবার পুরোপুরিভাবে অবাক হয়ে গেছি। তারিখটাও সেই দিনের, যেদিন তানিয়া মারা গেছে। তবে কি আমি? না না, এমন কি কখনো হতে পারে নাকি? একটা মানুষ কিভাবে অতীত স্মৃতিতে এসে অতীতকালেই অবস্থান করে? আমি কি তাহলে কোনোভাবে অতীতে চলে এসেছি? সব কিছু সেই বইয়ের জন্য না তো? তখনই আমি মনে মনে স্থির করলাম, যদি তেমন কিছু হয়ে থাকে তবে আমি তো তানিয়াকে বাঁচাতে পারি। দৌড়ে আমি জানালার পাশে গিয়ে দাঁড়াই। দাঁড়িয়ে দেখি হাউজের ভিতরে তানিয়াকে শুইয়ে রেখে বেঁধে রেখেছে। ওখানে শুধু সেই 12 জন লোক না, সাথে ইন্সপেক্টর মামুন সাহেবও আছে, ওই এমজি। তবে কি মামুন সাহেবও সেদিন তানিয়াকে? বিশ্বাসঘাতক, নিজের অপরাধ ছিল আর নিজেই ভালোর মুখোশ পড়ছিল। প্রতারক সব। আজকে সব কয়টাকেই শেষ করব। অতীতে এসে আমি ভবিষ্যৎবাণী পাল্টে দিব। জানালা ভেঙে আমি ভিতরে চলে গেছি।
গ্লাসের জানালা ছিল, তাই ভাঙতে সক্ষম হয়েছি। আমি ভেতরে ঢুকতেই ওরা সবাই আমার দিকে তাকায়। তখনই ভাঙা গ্লাসের একটি টুকরো নিয়ে সোজা ইন্সপেক্টর মামুন সাহেবের মুখে মেরে দিয়েছি। মামুন সাহেব আমাকে আঘাত করার জন্য পিস্তল বের করেছিল, কিন্তু গ্লাসের আঘাতে পিস্তল ছেড়ে দিয়ে উনি নিজের মুখে হাত দিয়ে ফেলে। আর তখনই সুযোগ বুঝে আমি দৌড়ে গিয়ে পিস্তলটা কুড়িয়ে নিই। আমার হাতে পিস্তল দেখে বাকিরা হাত উপরে তুলে ফেলে, কিন্তু এরা আগের সময়ে আমার চাচাতো বোনের ধর্ষিতা ছিল, এদের তো ছাড়াই যাবে না। পিস্তলের বুলেট এক এক করে 6 জনের কপাল ভেদ করে ফেলেছে, তবে পিস্তলের মধ্যে 6টার বেশি বুলেট নেই। তখনই চোখে পড়ে আমার থেকে 5 হাত দূরত্বে কোনো বালি জাতীয় কিছু। ওগুলো এদের চোখে মারলেই খুন করতে সুবিধা হবে। আমি সেটা ভেবে দেরি না করে বালি নিতে যাচ্ছিলাম, তখনই ওদের মধ্যে একজন বলল, ভাই অ্যাসিড মারিস না, আর কোনোদিন এসব কাজ করব না, ছেড়ে দে ছেড়ে দে ভাই, ছেড়ে দে। লোকটির চিৎকার কানে আসতেই দেখি বালির পাশে একটা বালতি, বালতির ভেতরে সবুজ রঙের কিছু পানি। ও আচ্ছা, তার মানে এই পানির কথা বলছে সে। যাই হোক, সুবিধা হলো আমার। দেরি না করে বালি রেখে বালতি নিলাম। নিশ্চয়ই ওরা এই সব অ্যাসিড দিয়ে অনেক মেয়ের জীবন নষ্ট করে। প্রেমের প্রস্তাবে রাজি না হলে ওদের চেহারা নষ্ট করে দেয়। আমার হাতে বালতি দেখে ওরা সবাই দৌড়ে গিয়ে দরজা খুলতে লাগলো। আমি সেই সুযোগ্য সময় আর হাতছাড়া করিনি। দরজায় 5টা তালা খুলতে খুলতে ওদের অনেক সময় লাগবে। এদিকে সবাই একত্রে আছে, আর কিছু না ভেবে সবার গায়ে অ্যাসিড মেরে দিলাম। যন্ত্রণায় কাতরাতে লাগলো সবাই, তবে আমার রাগ এখনও কমেনি। পাশেই দেখি একটা লোহার দণ্ড, বেশ শক্ত আছে। সোজা গিয়ে সবার মাথায় আঘাত করতে লাগলাম। কারো মাথা ফেটে মগজ বের হতে লাগলো, কারো খুলি ঠাস করেই খুলে গেছে, রক্তাক্ত হয়ে গেছে দরজার সামনে। একা করে সবাইকে মেরে ফেলেছি। পেছনে তাকিয়ে দেখি তানিয়া অজ্ঞান হয়ে গেছে। হয়তো খুন খাবার দেখে হুঁশ রাখতে পারেনি, কিন্তু এখানে আর এক মুহূর্ত থাকা ঠিক না। তাড়াতাড়ি গিয়ে তানিয়াকে ডাকতে লাগলাম। কয়েকবার ডাক দিতেই উঠে যায় তানিয়া। কিছু আর বলার সময় দেয়নি, সোজা হাত ধরে নিয়ে এলাম জানালার কাছে। জানালা দিয়ে বের হয়ে দেখি বাইকটা নেই। অবাক হলাম, আবার বাইক কোথায় গেল? আবার তখনই ভাবলাম, ও মনে পড়েছে, আমি তো অতীতে এসেছি, নিশ্চয় বাইক বাসায়। এরপর তানিয়ার হাত ধরে দৌড়ে দৌড়ে রাস্তায় চলে আসি। এরপর একটা সিএনজি দাঁড় করিয়ে সেখান থেকে উঠে পড়লাম। সিএনজিতে উঠতেই তানিয়া জড়িয়ে ধরে আমাকে। মেয়েটা প্রচণ্ড ভয় পেয়েছে, তাই হয়তো এমন করছে। আমি তাকে সান্ত্বনা দিয়েই যাচ্ছি। 20 মিনিট পর বাসায় পৌঁছে সিএনজিওয়ালাকে ভাড়া দিয়ে বাড়ির ভেতরে চলে আসি। দরজার কলিং বেল বাজাতেই আম্মু দরজা খোলে। আমাকে রক্তমাখা দেখে ভয় পেয়ে যায় আম্মু। আমি দ্রুত বাসায় ঢুকে দরজা বন্ধ করে ফেলি। আমার সাথে তানিয়াকে দেখে সবাই খুশি হলেও আমাকে দেখে সবাই টেনশানে পড়ে যায়। আম্মু আমাকে জিজ্ঞাসা করে, কি রে, তোর এই অবস্থা কেন? দেখলাম রাস্তার পাশ থেকে তানিয়াকে কয়েকজন লোক ধরে নিয়ে যাচ্ছিল। তাদের পিছু নিতে নিতে চলে যাই আমি তাদের বাসায়। সেখানে ওরা তানিয়াকে রেপ করতে যাচ্ছিল। এরপর আমি তানিয়াকে বাঁচাতে গিয়ে ওদের খুন করে ফেলেছি। হাই খোদা, কি বলিস? কেউ দেখেনি? না আম্মু, এখন বেশি কথা বলো না। তানিয়ার আম্মুকে কল দিয়ে বলো তাকে নিয়ে যেতে। আমি ফ্রেশ হতে গেলাম। এরপর কোনোভাবে কথা কাটিয়ে চলে এসেছি রুমে। বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে বের হয়ে এসেছি। রুমে বসে বসে চিন্তা করছি, এইটা কিভাবে সম্ভব হলো? আমি অতীতে এসে ভবিষ্যৎ পাল্টে দিয়েছি। ভাবতেই কেমন যেন গা শিরশির করে ওঠে। বিছনা থেকে উঠতে যাব
তখনই শুনতে পেলাম শীষের শব্দ, একদম সেম শব্দ, যে আওয়াজ আমি জঙ্গলে শুনেছি। ঠিক তেমনই সুরটা আসছে ব্যালকনির দিক থেকে। তবে কি ব্যালকনিতে কেউ আছে? কথাটা ভেবেই আমি ধীরে ধীরে ব্যালকনির দিকে এগোতে লাগলাম। ব্যালকনির দরজায় হাত দিতেই শীষ বন্ধ হয়ে যায়। আমিও থেমে গেলাম। ভাবছি দরজা কি খুলবো? খুলেই দেখি কি হয়। দরজা খুলে ব্যালকনিতে এসে দেখি নিচে সেই বইটা পড়ে আছে। চোখ কপালে উঠে যায় আমার। বইটা আমার পিছু নিতে নিতে বাসায় চলে এসেছে। এখন কি হবে? কি করব আমি এই বইটার? এতগুলো কথার মাঝে একটাই কথা আমার মাথায় আসে, তবে বইটার অনেক শক্তি আছে। এই বইটা আমি অনেক কিছুই করতে পারবো, কোনো ক্ষতি তো হচ্ছে না। তাই আর না ভেবে সোজা গিয়ে বইটা নিয়ে নিলাম। আবার ফিরে এলাম রুমে। টেবিলে বসে বইটা সামনে রেখেছি, কিন্তু এই বই ব্যবহার করব কিভাবে? তখন তো কি থেকে কি হয়ে গিয়েছিল বুঝতে পারিনি। এখন আবার সেই ভয়ঙ্কর হাত বের হবে। যদি বের হয় তবে কি আমি আবার অতীতে চলে যাব? না, সাবধানে করতে হবে। বইটা খোলার সাথে সাথে পেছনে চলে যাব, যাতে কোনো হাত আমাকে ধরতে না পারে। যেই ভাবা সেই কাজ। এরপর বইটা খুলেই 3 থেকে 4 হাত পিছু চলে এসেছি, কিন্তু এবার আর কোনো হাত বের হয়নি। বইয়ের উপরে বাংলা ভাষায় কি যেন লেখা আছে, তার মানে সব সময় কাজ করে না। এই লেখাগুলো পড়ে হয়তো আমি জানতে পারবো এই বইয়ের ব্যবহার বিধি। সোজা গিয়ে আবার চেয়ারে বসলাম। লেখাগুলো পড়া শুরু করতে যাব, ঠিক তখনই 2টা হাত বের হয়ে আসে। আগেরবার ছিল একটা হাত, এবার 2টা হাত বের হয়ে আমার মুখ চেপে ধরে ভেতরে টেনে নিয়ে যাচ্ছে। একটু পরই বইটি আমাকে নিয়ে যাবে, কিন্তু কোথায়? আমি জানি বইটি কোনো অলৌকিক শক্তির অধীনে আছে। আগেরবার যেহেতু আমাকে অতীতকালে নিয়ে গিয়ে বর্তমানে পরিস্থিতি পাল্টাতে সাহায্য করেছে, এবার হয়তো তেমনি কিছু ঘটবে যা বাস্তব জগতে মানুষ কখনোই বিশ্বাস করবে না। বইটি আমাকে অনেক জোরে টেনে নিচ্ছে তার অলৌকিক হাতের মাধ্যমে। পূর্বের ঘটনার মতো হয়তো এবারও আমাকে ভালো কিছু উপহার দিবে। তাই আমিও আর জোর খাটালাম না। এবার নিজের ইচ্ছাতেই বইয়ের ভেতরে মাথা ঢুকিয়ে দিয়েছি। বইটির ভিতরে যখন আমি প্রবেশ করতেছিলাম, তখনই চোখের সামনে শুধু সাদা একটা আলো দেখতে পেয়েছি। এরপর চোখে শুধু সাদা রঙের আলো ছাড়া কিছুই দেখতে পাইনি। চোখটা খানিকক্ষণের জন্য বন্ধ হয়ে যায় আমার। কিছুক্ষণ পর চোখ মেলে দেখি আমি একটা মরুভূমিতে আছি। এইটা কোথায়? আর আমি কেন এখানে এসেছি? বুঝে আসলো সেই বইয়ের কথা। নিশ্চয় সব সেই বইয়ের কারসাজি। তবে আমি এখানে কেন? এখানে নিয়ে আসার কারণই বা কী? আশেপাশে চোখ বুলিয়ে সেই বইটি খুঁজতে লাগলাম, তবে কিছুই দেখতে পাচ্ছি না আমি। এরপর হুট করেই চোখে পড়ে অনেক দূরে একটা বসত বাড়ি দেখা যাচ্ছে, তাও গাছপালা সহ। হতে পারে এই মরুভূমির শেষ প্রান্ত ওখানেই হবে। মাথার উপর সূর্যের তাপ যেন মাথা ছিদ্র করে ঢুকে যাচ্ছে। প্রচণ্ড রকমের গরম, ঘামে দেহের শার্ট ভিজে একাকার। তবুও কী বা করার, আমাকে যে লোকালয়ে যেতে হবে। বিসমিল্লাহ বলেই হাঁটা শুরু করি। পথ যেন শেষ হবার নয়, আর সেই লোকালয় যেন ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। অনেক দূরে হাঁটার পর প্রায় ক্লান্ত হয়ে যায় আমি। শরীর খুব দুর্বল বুঝতে পারছি। এদিকে গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। আশেপাশে অনেক খোঁজার চেষ্টা করলাম, আশেপাশে পানিও নেই। কিন্তু হেরে গেলে চলবে না। সামনের এলাকায় হয়তো পানির সন্ধান পাব, আর এইটাই জানতে পারবো যে আমি কোথায়।
পায়ের পর পা চালিয়ে যাচ্ছি। হাঁটতে হাঁটতে অবশেষে আমি সেই এলাকার দ্বার প্রান্তে এসে পৌঁছাই। আর তখনই দেখি কিছু মানুষজন সেই লোকালয়ের পাশে দাঁড়িয়ে আমাকে দেখছে। ওদের দেখতে বন মানুষের মতো লাগে, কালো দেহ, তার উপর বডি বিল্ডার, আর গায়ে বড় বড় কয়েকটা পাতা দিয়ে লজ্জাস্থান ঢেকে রেখেছে। লম্বাতেও বেশ বড় মনে হচ্ছে। কিন্তু এখানে দাঁড়িয়ে থেকে বুদ্ধিমানের কাজ নয়। আমার উচিত তাদের সাথে সাক্ষাৎ করা। যদি কোনোভাবে আমি বাসায় ফিরতে পারি তবেই মঙ্গল। আমি পা চালাতে লাগলাম। ওনারা আমার থেকে মাত্র 200 থেকে 300 হাত দূরে। তাদের দেখে কিছুটা সান্ত্বনাও পেয়েছি। অবশেষে মানুষের দেখা তো মিলে গেল। আমি হেঁটে হেঁটে ওদের কাছে যেতেই এক বৃদ্ধা লোক কু 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 করে শব্দ করতে লাগলো, যেন কিছু একটা ইঙ্গিত করছে উনি। ওনার কু কু শব্দের পর এবার সবাই, অর্থাৎ বৃদ্ধার পেছনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা লোকগুলোও শব্দ করতে লাগলো। তারাও একসাথে তাল মিলিয়ে কু 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 করে শব্দ করে যাচ্ছে। ওনাদের এমন অদ্ভুত আচরণ দেখে বিস্মিত হয়ে গেলাম। এরা কি মানুষ নাকি অন্য কিছু? সন্দেহ তো হচ্ছেই। হুট করে আবার পা থামিয়ে দাঁড়িয়ে পড়লাম। আমি থেমে যাওয়ার সাথে সাথে ওনারা চুপ হয়ে গেছে। ভারী অদ্ভুত তো। এরা কি ইঙ্গিত দিচ্ছে আমাকে? কিছুই তো বুঝতে পারছি না। এই বই তো দেখছি আমাকে মহা বিপদে ফেলে দিল। তবে বইয়ের ব্যবস্থা বেঁচে ফিরলে করব। আগে আমি বাসায় যাই, কিন্তু এখন কি করব আমি? এগিয়ে গেলে ওরা শব্দ করে ওঠে, আর দাঁড়িয়ে থাকলে রৌদ্রে শুকিয়ে তক্তা হয়ে যাব। আমি আর কিছু ভাবতে পারছি না। তারপর মনে মনে ভাবলাম, তবে এগিয়েই যাওয়া যাক। যা হবার হবে পরে। আগে আমার পানি খেতে হবে, তারপর ভাগ্য যা আছে তাই হবে ভেবেই আবারও পা চালাতে লাগলাম। সাথে সাথে তারাও আবারও কুকু শব্দ করতে লাগলো। অবাক হলেও আমি ওদের সামনে গিয়ে দাঁড়াই। এবার ওরা সবাই আবার চুপ হয়ে যায়। সবাই আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন চিড়িয়াখানায় কোনো নতুন প্রাণী এসেছে। সাহস করে আমিও তাদের বলছি, ভাইয়া, এই জায়গার নাম কি? কেউ কি বলবেন প্লিজ? এরপর ওরা আমার মুখে কথাগুলি শুনে নিজেদের মধ্যে হাবিজাবি কী সব বলে যাচ্ছে, যা আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর ওদের মধ্যে সেই বৃদ্ধা লোক এসে আমাকে বলল, হাউগা হিং হিং মৌ পা ইদারি সিং। জিভা এক হাত বের করে আমি শুধু ওদের কথাটা শুনে গেলাম। এইটা কোন ভাষা? কোন ভাষায় কথা বলেন উনি? এরা কি আসলেই মানুষ কিনা সেটাই সন্দেহ হচ্ছে। আবার মনে পড়ল সেই বইয়ের কথা। বইটা আমাকে কোথায় নিয়ে এসেছে তা ঘড়িতে দেখা যাবে। হুট করে আমি ঘড়ির দিকে তাকাই। তবে ঘড়িতে টাইম আর ডেট দেখে মাথার চুল খাড়া হয়ে যায় আমার। আমার কি সর্বনাশ হলো! ঘড়িতে সময় 3:24 PM, আর তারিখ হচ্ছে 5/8/1586 সাল। প্রায় 438 বছর আগে চলে এসেছি আমি। তবে এত বছর আগে এসে কি করব আমি? সেই বইটি আমার সাথে কেমন গেম খেলে যাচ্ছে। আর এই মানুষগুলো হচ্ছে আদিবাসী। এরা তো আমার সাথে কথাও বলতে পারবে না। লোকটিও বা আমাকে কি জিজ্ঞাসা করেছে, উত্তর না দিলে আবার কি থেকে কি করে বসে কে জানে। এখন আমার একটাই রাস্তা আছে, তা হচ্ছে পালানো। এদিকে লোকগুলোও আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আবার সে লোকগুলো বলল, ইয়াগিল হালগাল মাল কিলা আচানিহা। আমি জানি না ওরা কি বলছে, তবে তাদের মতো আমিও বললাম, আমিং এখন পালাবং। এইটা বলেই দিলাম এক দৌড়। পানির পিপাসা পেয়েছিল খুব,
কিন্তু এখানে তো আমার জীবনও হারানোর ভয় আছে, তাই আমি দৌড়াই। ওরাও আমার পিছু পিছু আসছে। এদিকে আমি ক্লান্ত, অন্যদিকে সাইজে তাদের থেকে ছোট। আমি 1 মিনিট যত দূর যাচ্ছি তারা 40 সেকেন্ডে তত দূর আসছে। অবশেষে 5 মিনিট পর একজন মহিলা বিশাল বড় এক লাঠি দিয়ে আমার মাথায় আঘাত করে। এরপর চোখে শুধু তারা দেখেছি। তারপর কি হয়েছিল জানি না, চোখ খুলে দেখি আমি কোথাও যেন ঝুলে আছি। চোখে অতটা স্পষ্ট দেখছি না কিছু। ধীরে ধীরে চোখ অস্পষ্ট হতে খেয়াল করি আমার হাত আর পা একটা লাঠির সাথে বাঁধা, তাও উপরের দিকে। আর আমার নিচে আগুন জ্বলছে, অর্থাৎ দুই পাশে 2টা খুঁটি মাটিতে পুঁতে ওপরে একটা লাঠি বেঁধে দিয়েছে আর আমাকে সেই লাঠির সাথে বেঁধে রেখেছে। তারপর আরও ভালো করে খেয়াল করে দেখি আমাকে ঘিরে চারপাশ জুড়ে বন মানুষগুলো ডান্স করতেছে, হাউ গাউ সাউ এর মতো একটা গানের তালে। নিজেরা মুখে গান গাইছে আর ডান্স করছে। বুঝে ফেলেছি আজকে এরা আমাকে খাবার হিসাবে চালিয়ে দিবে। আমি কোথায় এসে পড়লাম? 1588 সালে এসে আদিবাসীর খাবার হব? আমি কি ফিরে যেতে পারবো না? একটা কথা ভেবে চোখ দিয়ে আমার পানি ঝরে পড়ছে। জীবনের শেষ মুহূর্ত উপভোগ করার স্বাদ নিশ্চয়ই ভালো হবে না। তখনই ওদের থেকে একজন হাউমাউ কি যেন বলে ওঠে। ওনার শব্দের সঙ্গে ব্রেক মারে সবাই। যে যেখানে ছিল সেখানেই আছে। সবার ভিড় থেকে বের হয়ে আসে এক বৃদ্ধ লোক। ওনার হাতে বড় এক তরোয়ার। তরোয়ারটা দেখে মনে হলো আমার ঘাড়ে কোপ দেওয়া লাগবে না, টাচ করলেই আমার মাথা পড়ে যাবে। তবে সেটা এতটাই ধারালো যে পাথরকে দুভাগ করতে এক চুরেই সক্ষম। আমি মুক্তি পাওয়ার জন্য নড়াচড়া করতে লাগলাম, কিন্তু কিছুতেই ছাড়া পাচ্ছি না। ওরা তখনই স্লোগান দিতে লাগলো, আদ্রাবার কাহরার, আদ্রাবার কাহরার। এই স্লোগানের অর্থ হয়তো এটাই যে মার্শালারে মার। সে যাই হোক, আমি আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করতে যাচ্ছি তা শিওর। বৃদ্ধ লোকটি ছুরিটি এনে আমার গলা বরাবর করে আর 10 সেকেন্ডের মাঝে হয়তো জবাব করবে। মনে মনে দোয়া কালাম পড়া ধরলাম। তখনই ভূমিকম্প শুরু হয়ে যায়। সবাই যে যার জায়গা থেকে হেলে দুলে পড়ে যাচ্ছে। এদিকে আমার নিচে আগুন জ্বলতেছে। এই ভূমিকম্পের চাপে খুঁটি ভেঙে গেলে তো আগুনে পুড়ে ছাই হয়ে যাব। এক বিপদ না কাটতেই আরেক বিপদ। ভূমিকম্প চলাকালীন দেখলাম একটি মেয়ে সবার ভিড় থেকে দৌড়ে আসছে, তাও আবার আমার দিকে। অদ্ভুত ব্যাপার, মেয়েটি আমাদের মতোই, আদিবাসীর মতো লাগছে না, কিন্তু মুখটা দেখতে পাচ্ছি না। ছেঁড়া ফাটা একটা কাপড় দিয়ে মুখ বেঁধে রেখেছে। আমি ওনার দিকে তাকিয়ে আছি। মেয়েটি দৌড়ে এসে আমার হাতের দড়িগুলো কেটে দেয়। তখনই আমি আগুনের উপরে পড়তে যাচ্ছিলাম, মেয়েটি আবার এক লাফ দিয়ে আমাকে ধরে ফেলে। শূন্যে ভেসে আবার নামিয়ে দেয় আগুনের পাশে। মুহূর্তকে দাম দিয়ে আমার হাতটি ধরে ফেলে মেয়েটি। এরপর সোজা দৌড়ে নিয়ে যাচ্ছে। আমিও ওর সাথে দৌড়ে যাচ্ছি, কিন্তু কার সাথে যাচ্ছি? কেউ নেই। আর আমাকে কেন বাঁচালো? তাও 1588 সালে। কয়েক মুহূর্তে সব পাল্টে গেলেও আরও গভীরতর বিপদের ইঙ্গিত পাচ্ছি আমি। এরপর মেয়েটি আমার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। এখন খেয়াল করলাম আমি দৌড়াচ্ছি ঠিকই, কিন্তু মাটিতে আমার পা নেই। মেয়েটি এতটাই গতিবেগে ছুটে যাচ্ছে যে আমি হাওয়ায় ভাসছি। বুঝতে বাকি কই, উনি তো সাধারণ কেউ না, নিশ্চয়ই কিছু হতে যাচ্ছে। অবশেষে মেয়েটি আমাকে একটা পাহাড়ের উপরে তুলতে শুরু করে, যে পাহাড়ে কোনো গাছপালা নেই, শুধু পাথর আর পাথর। অন্ধকার নেমে এসেছে, চারদিকে কালো ছায়ায় পরিণত হচ্ছে। আর আকাশের কথা কি বলবো, আকাশ ভরা তারা। এরপর একসময় মেয়েটি আমাকে ছুঁড়ে ফেলে দেয় একটি গুহার সামনে। অদ্ভুত সব ঘটনা ঘটে যাচ্ছে। কি ভুল করে রূপকথার দেশে চলে এসেছি কিনা ভাবছি। মেয়েটি আমাকে ফেলে দিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে আছে।
জোরে ছুঁড়ে মারায় পিঠে খানিকটা ব্যথা পেয়েছি। হামাগুড়ি দিয়ে আবার দাঁড়ালাম। দাঁড়িয়ে দেখি মেয়েটি যেভাবে দাঁড়িয়েছিল ঠিক সেইভাবেই দাঁড়িয়ে আছে। আমি প্রশ্ন করলাম, কে আপনি? আমাকে উদ্ধার করেছেন কেন? আর এখানে বা এনেছো কেন? মেয়েটিকে উদ্দেশ্য করে কথাটা বললাম, কিন্তু কোনো সাড়া শব্দ আসছে না। চুপ মেরে দাঁড়িয়ে আছে উনি। উনি কি কানে শুনতে পায় না নাকি? আমিও খানিকক্ষণ চুপ মেরে দাঁড়িয়ে আছি, তাও উনি কথা না বলেই দাঁড়িয়ে আছে। এবার সাহস করে আর একটু কাছে গিয়ে বললাম, আচ্ছা, আপনি কি আমাকে শুনছেন? না, তাও চুপ। উনি কি আজ কথা না বলার প্রতিযোগিতা দিচ্ছেন নাকি? মনে মনে ভাবছি কাছে গিয়ে ডাক দিই। আর একটু সাহস এনে এবার ওনার সামনে গিয়ে দাঁড়ালাম। সামনে দাঁড়াতেই ধূপ করে অজ্ঞান হয়ে যাই আমি। এরপর আর কিছু মনে নেই। এতক্ষণ অজ্ঞান ছিলাম তাও জানি না, তবে আন্দাজ হচ্ছে 2 থেকে 3 ঘন্টা অজ্ঞান ছিলাম আমি। চোখ মেলেই আমি দৌড়াতে লাগলাম সামনের গুহার দিকে। ভয়ে হাত পা এখনও কাঁপছে আমার। তবে এজন্যই ভয় পাচ্ছি কারণ আমি মেয়েটির সামনে গিয়ে দাঁড়াতেই দেখি ওটা কোনো মানুষ না, জাস্ট একটা পাথরের পুতুল। রাজা বাদশারা যেভাবে তাদের মহলের সামনে নারীদের মূর্তি দাঁড় করিয়ে রাখে, ঠিক তেমনই একটি মৃতবতী আমার সামনে ছিল। এইটা যদি কোনো মূর্তি হয় তবে আমার হাত ধরে এনেছিল কিভাবে? আমাকে উদ্ধার করলোও বা কিভাবে? কেন করলো? প্রশ্ন প্রশ্ন প্রশ্ন, মাথাটা পেঁচিয়ে যাচ্ছে আমার। আবার মনকে সান্ত্বনা দিচ্ছি এই ভেবে যে এমন হতেই পারে। এখানে আসার আগ থেকেই অলৌকিকতা আমাকে ঘিরে আছে। আর কি কি দেখতে হবে আল্লাহ জানে। আমি দৌড়ে সেই গুহার ভেতরে প্রবেশ করি, কিন্তু অদ্ভুত ব্যাপার, গুহার ভেতরে আলোয় ভরা, দেয়ালের মধ্যে আগুনের কাঠি জ্বালানো। নিশ্চয়ই ভেতরে কেউ থাকে, তবে আমাকে সাবধানে পদক্ষেপ নিতে হবে। যে কোনো সময় যা কিছু হয়ে যেতে পারে। গুহার ভেতরে এবার ধীরে ধীরে প্রবেশ করতে লাগলাম, কিন্তু কারো দেখা মেলেনি এখনও। অবশেষে হাঁটতে হাঁটতে আমি গুহার শেষ মাথায় চলে যাই। আর সেখানে গিয়ে দেখতে পাই বিশাল বড় এক সিংহাসন, একটা পাথরের তৈরিকৃত চেয়ার, অনেক সুন্দর করে সাজানো। সে চেয়ারের উপরে অর্থাৎ বসার জায়গায় একটা কিছু দেখা যাচ্ছে, জলজল করে জ্বলছে। সেটা বস্তুটি কি হতে পারে? তবে আবালের মতো এখানে দাঁড়িয়ে না থেকে সেখানে গিয়ে দেখা যাক। এরপর আমি সিংহাসনের উপর চলে যাই। গিয়ে দেখি জলজ্বলন্ত বস্তুটি কিছুই না, এইটা সেই ব্ল্যাক বুক বই, যে বইটি আমাকে এই কালো জগতে নিয়ে এসেছে। বইটি দেখে কিছুটা শক্তি পেলাম। নিশ্চয়ই এবার কোনো একটা পথ আমি পেয়েই যাব। সময় অপচয় না করে বইটিতে হাত দিতেই একটা সাদা আলো বের হয়ে আসে। আলোর উজ্জ্বলতা এতটাই বেশি যে চোখে আমি সাদা আলোই দেখতে পাচ্ছি। আবার সাদা আলোয় চোখ দুটি বন্ধ হয়ে যায় আমার। কিছুক্ষণ এভাবে যাওয়ার পর অজ্ঞান হয়ে যাই আমি। এরপর আমি চোখ মেলার পর আবার নিজেকে আবিষ্কার করলাম নিজের রুমে। নিজের রুমে আবিষ্কার করে ইয়াহু বলে এক চিৎকার দিলাম। খুশি যেন ধরে না আমার। দরজা খুলে রুম থেকে বের হতে যাব, তখনই দেখি দরজার সামনে সেই মেয়ে দাঁড়িয়ে আছে, যে মেয়েটিকে আমি পাথরের পাহাড়ে মূর্তিরূপে দেখেছিলাম। তবে মেয়েটিকে দেখে আমি হতবাক, যেন আকাশ থেকে মাটিতে পড়লাম। 1588 সাল থেকে এই মেয়ে 2024 সালে এলো কিভাবে? আমার মতো বইয়ের সাহায্য না তো? আমি কিছু বলার আগে মেয়েটি আমায় বলে, আব্বা, হঠাৎ করে আপনি এত স্মার্ট আর জোয়ান হয়ে গেলেন কিভাবে? এখন তো আপনার ছেলের চাইতেও আপনাকে হেভি লাগছে। ওর কথা শুনে আমি থ হয়ে বোবা। বিয়ে করলাম কোন দিন, আর বাচ্চা আসলো কোথা থেকে? আর আমার সামনে আমার ছেলের বউ দাঁড়িয়ে আছে। বুঝতে পেরেছি। মেয়েটিকে কিছু না বলে ঘড়িতে তাকিয়ে দেখি 2056 সাল। ও মাই গড, আমি ভবিষ্যৎ জগতে চলে এসেছি। ছেলের বউ অর্থাৎ সামনের মেয়েটিকে কিছু না বলে দরজা অফ করে দিলাম আর ভাবতে লাগলাম, আবির, তুই বিয়ে করলি কবে?
তাও আবার তোর একটা ছেলেও হয়ে গেছে, ছেলের আবার বউও আছে, মাথায় কিছু ঢুকছে না। আপনাদের কি মনে হয় আমাদের লেখক আবির হাসান কাব্যর কি সত্যি বিয়ে হয়ে গেছে? যাই হোক, আপনারা কমেন্ট করে জানাবেন। এরপর আমি রুমের ভেতরে বইটা খুঁজতে লাগলাম, কিন্তু বইটা তো আমার পিছুই ছাড়ছে না। অনেকক্ষণ খোঁজাখুঁজি করে অবশেষে টেবিলের নিচে পেলাম। প্রতিবারের মতো বই খুললাম, আলো এলো, অজ্ঞান হলাম। চোখ খুললাম কিন্তু কাজ হয়নি, আমি রুমেই আছি। উফ, বইটা বরবাদ হয়ে গেছে নাকি? অন্যদিকে ছেলের বউ এখনও দরজা নাড়াচ্ছে। আমি বিরক্ত হয়ে দরজা খুলে দেখি আম্মু দাঁড়িয়ে আছে। আমার কপাল ভরা ঘাম দেখে আম্মু বিস্মিত হয়ে যায়, আর ছেলের বউয়ের জায়গায় আম্মুকে দেখি আমি অবাক হই। আবার ঘড়িতে তাকিয়ে দেখি 2024 সাল, অর্থাৎ আমি বর্তমানে আছি। তখনই আম্মু প্রশ্ন করে বসে, কিরে তোকে চিন্তিত লাগছে কেন? কিছু হয়েছে? তখন আমি বললাম, না না, রুম একটু পরিষ্কার করছিলাম, তাই একটু ঘাম ঝরছে। তখন আম্মু আবারও বলল, কাল সারা রাত তো দরজাই খুললি না, আর এখন রুম পরিষ্কার করছিস? কি হয়েছে বলবি তো? আম্মুর কথাটা শুনে আমি বললাম, কাল সারা রাত মানে? এখন কি সকাল? তখন আম্মু বলল, এই তুই কি বলছিস, সুস্থ আছিস? হ্যাঁ। আচ্ছা শোনো, নাস্তা রেডি করো, দরজায় নক দিবে না, আমি আসতেছি। তখন আম্মু বলল, ওকে। আম্মুর সাথে কথাটা শেষ হতে না হতেই ধূপ করে দরজা বন্ধ করে নিজের রুমে চলে আসলাম। মাথায় হাত দিয়ে ভাবছি, এক রাতে আমি অতীত আর ভবিষ্যৎ পাড়ি দিয়েছি, কিন্তু এসব আমার সাথে কেন হচ্ছে? আর কী লাভ এই বইয়ের? প্রথম কাজটা নাই আমায় উপকার হয়েছে, পরে আদিবাসী, গুহা, মূর্তি, ছেলের বউ, এসবের মানে কি? কোনো রহস্য লুকিয়ে আছে। উফ, মাথা ঝিম ঝরে যাচ্ছে। আরেক নজর বইটার দিকে তাকালাম। নিষ্পাপ একেবারে বাচ্চাদের মতো শুয়ে আছি বইটি। বিছানা থেকে নেমে বইটা হাতে নিলাম। কেউ যেন না দেখে তাই আলমারিতে ঢুকিয়ে তালা মেরে দিয়েছি। কলেজের সময় হয়ে গেছে, আগে ক্লাস করে আসি। ফ্রেশ হয়ে নিচে এসে দেখি খাবার পরিপূর্ণ টেবিল। কয়েকটা গিল দিয়েই কিছুটা খেয়ে পানি পান করলাম। এরপর সোজা কলেজ। বইটার ব্যাপারে আমার ক্লাসমেট ইশরাতের সাথে কথা বলতে হবে, ও মনে হয় কিছু সমাধান দিতে পারবে। কলেজের গেট বরাবর আসতেই দেখি আমার ফ্রেন্ড আকাশ আমাকে দেখে হাসতে শুরু করে দেয়। এরপর আমি গেট দিয়ে ভেতরে ঢোকার পর রবি, রনি, মাহফুজ, আশিক, রবিন, সাইফুল সবাই হাসতে শুরু করে। বুঝলাম না সবাই আমাকে দেখে হাসতেছে কেন। কিছুক্ষণ পর কলেজের ছেলে মেয়ে সবাই এসে হাসতে শুরু করে। তখনই আমি মনে মনে ভাবলাম, আমাকে কি জোকারের মতো লাগছে নাকি? এরা এমন কেন করতেছে? কারণটা বুঝলেও ইনসাল্ট হচ্ছে আমার। নিচের দিকে মাথা নামিয়ে সোজা ক্লাসে চলে যাই। ইশরাতকে দেখছি না, কিন্তু সবাই হাসলো কেন? মুখে কিছু লেগে নেই তো? কথাটা ভেবেই তাড়াতাড়ি ওয়াশরুমে গিয়ে আয়নার দিকে তাকিয়ে দেখি আমার মুখে পুরো 50 বছরের লোকদের মতো হয়ে গেছে। চামড়া দলা দলা হয়ে যাচ্ছে, চোখ দুটি কেমন যেন সাদা রঙের বর্ণ হচ্ছে। মুখের মধ্যে হাত দিয়ে আমি মুখের চামড়া টানছি। চামড়া এতই নরম হয়ে গেছে যে প্রতিটা টানে হাতে চামড়া ছিঁড়ে চলে আসছে। মুখে এবার রক্তের ফোঁটা ভেসে উঠেছে। নিজের চামড়া নিজেই তুলে ফেলেছি আমি, এখন আবার রক্তও বের হচ্ছে। বুঝতেছি না কি হচ্ছে এসব। চামড়া ছিঁড়ে বের হওয়া রক্তের ঘ্রাণে আমার চোখ বড় বড় হয়ে গেছে। রক্তের ঘ্রাণ কেমন যেন ভালো লাগছে আমার। খেতে না জানি আরও কত মজা। ভাবতে না ভাবতে কেউ যেন বলে উঠল, তুলে ফেলো চামড়া, নিজের হোগা কামড়া। কি ভাবছিস তুই দামড়া? আমি দামড়া? কে বলছিস রে? বলেই চারদিকে তাকাতে লাগলাম, কিন্তু কারো দেখা নেই। অনেক খোঁজার পর আয়নার ভেতর থেকে আমার প্রতিরূপ আমাকেই বলছে, একটা ছেলে। কি দেখিস? আমি এখানে। আশ্চর্য বিষয়, আয়নার ভেতর আমার ছবি আমাকেই প্রশ্ন করছে। আমি হতস্তম্ভ হয়ে আয়নার দিকে তাকিয়ে আছি। আয়নার ভেতর আমার প্রতিচ্ছবি।
আমাকে বলছে, রক্ত খা, যা এক্ষুনি যা, তোর রক্তের প্রয়োজন। রক্ত ছাড়া তোর রূপ যৌবন কিছুই ফিরে পাবি না। তুই বৃদ্ধ হয়ে যাবি, তিলে তিলে শেষ হবি, কঙ্কাল হয়ে মরবি। ওই মিয়া ওই, ফালতু বেডা, থাপড়াইয়া দাঁত হালাই দিমু। আলিফ লাইলা লাগাইছেন নাকি? কাকে প্রশ্ন করছিস তুই? খেয়াল করে দেখ। ছেলেটার মুখে এমন কথা শুনে বুক ধুপকুপ করে উঠল। নিজেকে নিজেই গালি দিচ্ছি, কিন্তু কেন? আয়নায় তাকিয়ে দেখি আমার চেহারা আরও ভয়ানক হয়ে যাচ্ছে। উঠে যাওয়া চামড়া রক্তের ফোঁটায় স্পষ্ট রূপ নিচ্ছে। নিজেই জিহ্বা দিয়ে আমি নিজের রক্ত খাচ্ছি। ছি, আমি কি সত্যিই ভয়ঙ্কর কিছু হয়ে গেছি? হতেও পারে। কাল রাতে অতীত ভবিষ্যৎ সব ঘুরেছি, এখন এসব হওয়া স্বাভাবিক না। কিন্তু প্রশ্ন একটা রয়েই গেল, আমি কি কোনো পশুত্ব গ্রহণ করেছি? জানি না, তবে আমাকে এখন স্বীকার করতে হবে মানুষ শিকার। সোজা গিয়ে একটা বাথরুমে ঢুকে পড়লাম। হাত পা কাঁপছে আমার, থরথরানি উঠে গেছে। তবে বাথরুমে আমাকে দেখলে তো কেউ আসতে পারবে না, তাই আবার দরজার বাইরে এসে দাঁড়িয়ে আছি। তখনই দেখি ইশরাতের আগমন। আল্লাহ, আমি আমার ফ্রেন্ডকে স্বীকার করব? কিন্তু ও ছেলেদের বাথরুমে কেন আসলো সেটা না হয় পরে বলা যাবে। আগে আমি মুখ লুকাই। চটপট পকেট থেকে রুমাল বের করে আমি নিজের মুখে বেঁধে নিলাম। ততক্ষণে ইশরাত এসে বলল, কিরে তুই মেয়েদের বাথরুমে কি করছিস? তখন আমি বললাম, না মানে এইটা মেয়েদের। তখনই আমার কথা শুনে ইশরাত বলল, হ্যাঁ বুদ্ধু, এখন যা, তাড়াহুড়ো করে হয়তো ঢুকে গেছিস, বের হ। তখনই ইশরাতের কথার উত্তরে আমি বললাম, তুই কই যাবি? তখন ইশরাত বলল, কই যাব আবার? বাথরুমে যাব। তো যা। তখনই ইশরাত আবারও বলল, কিন্তু তুই ওয়াশরুম থেকে বের হ। এবার আমার রাগ উঠে গেছে। ফুঁপাতে এসে ওয়াশরুমের দরজা বন্ধ করে দিলাম। ইশরাত আমার কাণ্ড দেখে হেসে যাচ্ছে। আবার দেখি লজ্জামাখা চেহারা বানিয়ে ফেলেছে। বুঝলাম না ও কি ভাবছে। আমি দরজা বন্ধ করেই ওর দিকে এগিয়ে আসি। অন্যদিকে আমার আগমনে সে জামাখালা ধরেছে। যাই হোক, যাক, ভালোই হয়েছে। সে যাই ভাবুক, আমি আজ ঘাড় ফুটোই করব। সোজা গিয়ে ইশরাতের ঘাড়ে কামড় বসিয়ে দিলাম। ইশরাত কিছু বলতে চেয়েও বলতে পারিনি। বলবে বা কীভাবে? ওর কণ্ঠনালী আমি কামড়ে ছিঁড়ে ফেলেছি। যত কামড়াচ্ছি তত আমি হালকা হতে লাগলাম। ধীরে ধীরে শক্তি পাচ্ছি মনে হচ্ছে। এই বুঝি আমি উঠতেও পারবো। ইশরাতের রক্ত খাওয়ার পর দেহটাকে বাথরুমে ছুঁড়ে ফেলে দিই। ফ্লোরে থাকা রক্ত যেভাবে আছে থাকুক। নিজের মুখ পরিষ্কার করতে গিয়ে দেখি আমার চেহারা এতই স্মার্ট আর উজ্জ্বল হয়ে গেছে যা বলার বাহিরে। এতটা ফর্সা স্মুথ ত্বক হয়ে গেছে আমার, বিলিভ হচ্ছিল না। তাড়াতাড়ি ওয়াশরুম থেকে বের হলাম। কেউ দেখেনি আমাকে। ব্যাগটা কাঁধে নিয়ে কলেজ থেকে বের হতেই দেখি সব মেয়ে আমার দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে ও হলিউড মুভির কোনো হিরো যাচ্ছে। কিছু মেয়ে অজ্ঞান হয়ে পড়েও গেছে। কিন্তু আমার কাছে এইটাও মোটেও সাধারণ ব্যাপার না, কারণ আমি জানি আমি কতটা বিপদের গন্ধ পাচ্ছি। আমি হয়তো ওদের থেকে অনেককে স্বীকার করব। হয়তো কাল নিউজে আসবে শহরের মানুষদের আক্রমণ করছে কোনো এক অজানা পশু। কিন্তু নিউজ তো ভুল, এসব কোনো পশু না, আমি নিজেই করছি। সব কিছুর মূল কারণ সেই বই। আজকে বইটাকে আমি পুড়িয়ে ফেলবো। মনে মনে এই রাগটা নিয়ে বাসার দিকে যাচ্ছি। রাত 8টা বাজে এখন। কলেজ থেকে আসার পর 15টা গুলি খেয়েছি। পিস্তলের বুলেট আমার পিঠ ছিদ্র করে ফেলেছে। এক
মহাযুদ্ধ করেছি আমি, তবে এখন মাথাটা ঝিম করে উঠেছে। আমাকে এখনই বের হতে হবে। আবার কাউকে শিকার করব, 34 নাম্বার শিকার। কিন্তু আমি 15টা বুলেট খেলাম কিভাবে তা আগে জেনে আসি। কলেজ থেকে বের হওয়ার পর দেখি আমার পা কাঁপতেছে। কেমন একটা হতাশ ভাব চলে এলো। শরীরের প্রতিটা কোষ দুর্বল হয়ে যাচ্ছে। কোনোভাবে রাস্তায় এসে দেখি ফুটপাতে অবস্থিত দোকানে বিক্রি করার জন্য যে আয়না ডিসপ্লে দিচ্ছে, সেই আয়নায় আমার মুখ বুড়োর মতো লাগছে। তার মানে আবার রক্ত খেতে হবে। পাবলিক প্লেস হলে হয়েছে, আমার এখন রক্ত চাই। চট করে এক পথচারীর উপরে ঝাঁপিয়ে পড়েছি। রাস্তা সবাই আমাকে এভাবে দেখে মারতে আসলেও যখন আমি মহিলার ঘাড়ে কামড় বসিয়েছি অমনি সবাই দৌড় দিতে লাগলো। মহিলার রক্ত পান করে 2 মিনিট যেতে না যেতে আবার দুর্বল হয়ে গেছি। এত ঘন ঘন রক্তের পিপাসা পাচ্ছিল যে নিজেকে কন্ট্রোল রাখা যাচ্ছে না। কিন্তু মানুষ কোথায় পাবো? সবাই আমার ভয়ে লুকিয়ে গেছে। হাঁপাতে হাঁপাতে একটা 4তলা বিল্ডিংয়ের ভেতরে চলে গেলাম। কেঁচি গেট আটকিয়ে প্রতিটা রুমে নক করে পাগলের মতো ঝাঁপিয়ে পড়ছি আমি। রাক্ষসী তো বহন করে আমার ভেতর। এমন সময় পুলিশের গাড়ির শব্দ পেলাম। দৌড়ে পালাতে যাব তখনই একজন পুলিশ আমার বুকে গুলি করে দেয়। অলৌকিকভাবে বুলেট আমার দেহের ভেতরে গিয়ে রক্তের সঙ্গে মিশে যায়। আমি জানি পুলিশের বুলেট আমায় কিছুই করতে পারবে না। পরপর আরও 14টা বুলেট ছোড়ে তারা, কিন্তু বুলেট আমার ক্ষতি তো দূরে থাকুক, ব্যথাতুরও করতে পারছে না। ভয়ঙ্কর এক হাসি দিয়ে এবার ঝাঁপিয়ে পড়ি পুলিশের উপর। ধীরে ধীরে সবার রক্ত হজম করি। মোট 33 জন শিকার করলাম। বাসায় এসে দেখি কেউ নেই বাসায়। নিশ্চয়ই মিডিয়ার লোক ভাইরাল করে দিয়েছে। একা একা ভালোই লাগছে না। অন্যদিকে শরীর দুর্বল হতে লাগলো। রাত 8টা বাজে এখন। কলেজ থেকে আসার পর 15টা গুলি খেয়েছি। পিস্তলের বুলেট আমার পিঠ ছিদ্র করে ফেলেছে। এক মহাযুদ্ধ করেছি আমি, তবে এখন মাথাটা ঝিম ধরে উঠেছে। আমাকে এখন বের হতে হবে। আবার কাউকে শিকার করব। 34 নাম্বার শিকার। বাসা থেকে বের হয়ে দেখি রাস্তা ফাঁকা। এদিকে আমিও আর নিতে পারছি না। অনেক কষ্টে 3 রাস্তার মোড়ে এসে দাঁড়াই। বাস স্ট্যান্ডে কেউ নেই। হতাশ হয়ে রাস্তার মধ্যে বসে পড়লাম। কান যেন আগুন বের হচ্ছে। আমার এখন রক্ত চাই। রক্ত ছাড়া শান্তি মিলবে না আমার। কোথায় যাব, কোথায় পাবো রক্ত? কখন পান করব তাজা লাল রক্ত, গরম রক্ত? অশান্তি লাগছে খুব। কেউ দরজাও খুলবে না। সবাই আমার কথা জেনে গেছে। আপনিও তো জানেন, নয়তো আপনার রক্তও পান করতাম যদি আমার নাগালে থাকতেন। কিছুক্ষণ পর কেউ আমার মাথায় হাত রাখে। ঝিমঝিম করা মাথাটা হঠাৎ হালকা হয়ে গেল। মাথা তুলে তাকিয়ে দেখি অচেনা এক ব্যক্তি আমার সামনে দাঁড়িয়ে আছে। গায়ে একটা কালো চাদর দেওয়া, মুখ ভর্তি দাড়ি, আর হাতে অনেক রক্ত। রক্ত দেখেই আমার মাথা নষ্ট। খপ খপ করে ওনার হাতের সব রক্ত চোষা শুরু করলাম। উনিও হাতটা বাড়িয়ে দিল। হাতের রক্ত চুষতে চুষতে একসময় আমি ওনার আঙুলে কামড় বসিয়ে দিয়েছি। উনি তখনই আমাকে ঝাড়ি মেরে বলল, দেখলাম ছেলেটা আর কেউ নয়, রায়হান। রায়হান বলল, ওই কী করতেছো? হাত খেয়ে ফেলবে নাকি? তখন আমি বললাম, ভাই কয়েক ফোঁটা রক্ত দে, আগে আমাকে শান্ত কর। তখনই রায়হান আবারও বলল, ওকে নে, একটা আঙুল খা। এরপর ওনার কথা মতো একটা আঙুল কামড়ে ছিঁড়ে ফেলেছি আমি। মুরগির হাড্ডির মতো চিবুতে লাগলাম আঙুল। ধীরে ধীরে আমার শরীর হালকা হচ্ছে। চিবুতে চিবুতে অবশেষে শান্তি পেলাম আমি। এরপর লোকটিকে বললাম, ধন্যবাদ ভাই, আমি বাঁচলাম। তখন লোকটি বলল, তোমাকে আর কি বলবো, আমিও তো তোমার মতো। লোকটার কথা শুনে তখনই আমি একটু চিন্তিত হয়ে বললাম, মানে? তখন লোকটি বলল, তোমার কাছে যে বই আছে ওইটা একটা অলৌকিক কালো জাদুর বই। এই বই অভিশপ্ত বই। তোমার মতো আমাকেও এই বই সর্বহারা করেছে। তখনই আমি লোকটির দিকে প্রশ্ন ছুড়ে দিই, আপনিও
মানুষের রক্ত খান? আমার কথাটা শেষ হতেই তখনই রায়হান আমাকে বলল, না, মানুষের রক্ত খেলে এতদিনে মানুষ আমাকে কিছু একটা করে ফেলতো। অর্থাৎ তোমাকে মারার প্ল্যান করছে এখন সমস্ত বাহিনীরা। কাল হয়তো কমান্ডো এসে তোমাকে হত্যা করতে চাইবে। তখন আমি বললাম, তো আপনি রক্ত খান কিসের? তখন রায়হান বলল, গরু, ছাগল কিংবা জঙ্গলের পশুদের। তখনই আমি বললাম, এর থেকে মুক্তি পাওয়ার কোনো পথ নেই? বলেই আমি কান্না করে দিলাম। আছে। তবে বলুন আমাকে, এর থেকে কিভাবে মুক্তি পাবো? আজ একটা চায়ের দোকানে তোমাকে টিভিতে দেখলাম, তাই তোমার খোঁজে চলে আসলাম। আমি খুব ভালো করে জানতাম তুমি রক্তের সন্ধানে বের হবে, আর এটাও জানি এই বইয়ের বিশান তুমিও করতে পারবে। আমি? সেটা কিভাবে? এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে কেউ দেখে ফেলবে। আমন্ত্রণকারীরা যে কোনো সময় চলে আসবে। চলো কোথাও বসে কথা বলি। হ্যাঁ, আচ্ছা চলুন। এরপর উনি আর আমি জঙ্গলের ভেতরে প্রবেশ করলাম। এই জঙ্গলের শেষ সীমানা নিরিবিলি হাউজের পাশে অনেক বড় জঙ্গল হলেও এর চেয়ে বড় জঙ্গল এর ভেতরেই আছে। মাত্র 2 কিলোর জঙ্গল একটি দেশের সমান। কি বুঝতে পারলেন না? প্রথমে আমিও বুঝিনি, তবে লোকটির কথা শুনে বুঝলাম। আপনারা শুনুন কি বলছে উনি। আচ্ছা, আপনি এই বই পেয়েছেন কোথায়? তুমি পেয়েছো কোথায়? আমার চাচাতো বোনকে। এরপর সব কথা খুলে বললাম। আমার বলার পর উনি বলল, সেদিন তুমি জঙ্গলে লুকানোর পর তার ফাঁদে পড়ে গিয়েছিলে। এই জঙ্গল 2 কিলোর পথ হলেও জঙ্গলের ভিতর এমন এক রহস্য আছে যা দেখলে তুমি মনে করবে অন্য একটি দেশে চলে এসেছো। অর্থাৎ আপনার কথা শুনে যেটা বোঝা যায়, তাহলে কি জঙ্গলের ভেতরে জঙ্গল? মনে আছে তোমাকে হঠাৎ অন্য জঙ্গল নিয়ে গেছে? অচেনা ছিল। সেটাই, তুমি তখন তাদের দেশে ছিলে। কিন্তু এসব কে করছে? ডক্টর মাহফুজ রহমান আশিক। উনি আবার কে? পিপিলিকা পত্রিকার সাধারণ কর্মী ছিল। একসময় উনি তীর্থন হন যে ওনার ছবি পত্রিকায় আসবে, তাই উনি সে কাজ ছেড়ে দেয়। অন্য কিছু করতে চেয়েছেন, যেটা করলে ওনার ছবি পত্রিকার ছাপানো হবে। এইটা সেইটা নিয়ে অনেক কাজ করেছেন, কিন্তু কিছু করতে পারেননি। অবশেষে উনি ম্যাজিক শেখানোর প্ল্যান করেন, তাও ব্ল্যাক ম্যাজিক, যার দ্বারা উনি রাতারাতি ভাইরাল হতে পারবে। এখন এই জঙ্গলে তিনি আস্তানা বানান। আচ্ছা, তাহলে নিরিবিলি হাউসটা কি তার? না, ওটা আমার। আপনার? কিন্তু কি করে? হ্যাঁ, ওটা আমার। যাই হোক, তুমি পথের ঘটনা শোনো, ধীরে ধীরে বুঝবা। তা ঠিক, কিন্তু আমার রক্তের পিপাসা পেয়েছে, আর হাঁটতে পারছি না। এই নাও, আমরা আরেকটা আঙুল খাও। ওকে। আমি ওনার কথা মতো আরেকটা আঙুল খেলাম। উনিও ওনার আঙুল থেকে খানিকটা রক্ত খায়। পিপাসা মিটেছে? আচ্ছা বলুন, তারপর কি হলো? এরপর ডাক্তার মাহফুজ তার ব্ল্যাক ম্যাজিকের গবেষণা শুরু করে। প্রতিদিন নতুন নতুন সূত্র বের করতে থাকে, কিন্তু সে তার একসময় লোভ লেগে যায়। উনি এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জাদুকর হতে চেয়েছেন, তবে বিফলে যাচ্ছিল না কিছুই। তিনি টার্গেটের মতো পৌঁছেছিলেন, তবে কাজ করতে প্রতিদিন একটা মানুষের দরকার হতো, যার জন্য আমাকে বাছাই করেছে ডক্টর মাহফুজ। আমাকে মোটা অঙ্কে টাকা দিত, আমিও প্রতিদিন মানুষ কিডন্যাপ করে এনে দিতাম। কি? আপনি কেন এসব করতে গিয়েছিলেন? তখন আমি এমনিতেই কিডন্যাপার ছিলাম। ও আচ্ছা, তারপর বলুন। এরপর দেশ জুড়ে হইচই পড়ে যায়, সবাই কিডন্যাপের ব্যাপারে সতর্ক হয়ে যায়। সবাই সন্দেহ করে পদ্মা সেতুর জন্য কল্লা চোর বের হয়েছে, কিন্তু আসলে তখন আমরা ছিলাম এই কাজে। হ্যাঁ, ঘটনাটা আমিও শুনেছিলাম, কিন্তু তারপর কি হয়েছিল বলুন। এরপর মানুষ এনে দেওয়া খুব কষ্টের হয়ে যায়। ডক্টর মাহফুজ আমার উপর চাপ সৃষ্টি করতে থাকে। আমিও পাগলের মতো মানুষ খোঁজা শুরু করি, কিন্তু সুযোগ পাচ্ছিলাম না। একদিন হতাশ হয়ে ডাক্তার মাহফুজের আস্তানায় যাই। দরজা খোলার আগেই ভিতর থেকে একটা শব্দ আসে। আমি জানালার পাশে গিয়ে দেখার চেষ্টা করি কি হচ্ছে। তখন বুঝে ফেলেছি আসল কাহিনী। ডক্টর মাহফুজ এই ব্ল্যাক বুক বইটি বানায়।
যে বইয়ের সাহায্যে যে অতীত এবং ভবিষ্যৎ দুটোই হাতের নাগালে আনতে পারবে। সে যেদিন মরবে তার পরের দিন আবার তার চামড়ারা সেই বইয়ের মাধ্যমে তাকে জীবিত করবে, অর্থাৎ সে অমর হয়ে যাবে। কিন্তু এই জন্য সেদিন রাতেই 8 জন মানুষের রক্ত দরকার ছিল। যদি 8 জন মানুষের রক্ত হয় তবে উনি বইটি সম্পূর্ণ বানাতে পারবেন। এদিকে আমি একটাও মানুষ জোগাড় করিনি। ও মাই গড, এরপর কি হলো? এরপর উনি আমার জানালার পাশে দেখে ফেলে। আমি পালাবো ঠিক, তার আগে উনি তার চামড়া দিয়ে আমায় ধরে ফেলে। কিন্তু তখনই চলে আসে ওনার শেষ সময়। একটা জাদুর পাখি ছিল ওনার। পাখিটি ওনার মৃত্যুর 10 মিনিট আগে খবর পেয়েছিল। তখন পাখিটি চিৎকার করে দেয়। তখন ডক্টর মাহফুজ চমকে ওঠে। 8 জন মানুষ তো হয়নি, সব ওনার বিফলে যেতে বসেছে। তাই বুদ্ধি খাটিয়ে উনি সেই বইয়ের ভিতরে ঢুকে পড়ে। উনি যাওয়ার সাথে সাথে সব চামড়া খাওয়া হয়ে যায়। বইটিও অটোমেটিক গায়েব হয়ে যায়। আমি বুঝিনি কি হয়েছে, তাই পালিয়ে বাসায় চলে আসি। দরজা খুলতে যাব, তখনই দেখি আমার পায়ের সামনে সেই বই। আমি অন্ধকারে খেয়াল না করলেও বুঝতে পেরেছি এটা ব্লক বুক হবে, তাই লাথি মারার প্রস্তুতি নিয়েছি। এমনি একটা ভয়ঙ্কর হাত এসে আমাকে বইয়ের ভিতরে নিয়ে যায়। চলে যাই আমি অতীতে। গিয়ে আমার উপকারও হয়েছে। আমার স্ত্রী মারা গেছিল 3 মাস আগে, তাও রোড অ্যাক্সিডেন্টে। তাই অতীতে গিয়ে আমি আমার স্ত্রী পিয়াকে বাঁচাই। এরপর থেকেই আমি অভিশপ্ত হয়ে যাই। কিন্তু আমি জানতাম আমি যদি মানুষের রক্ত খাই তবে সে রক্ত সোজা বইয়ের ভিতরে যাবে। 8 জন মানুষের রক্ত পরিপূর্ণ হলেই সে বেঁচে যাবে, আবার জেগে উঠবে ব্ল্যাক বুক। তাই মানুষের রক্ত না খেয়ে পশু পাখির রক্ত খেতাম। ও তাহলে আমিও হোগা মারা দিয়েছি। আমি তো 33 জন খাইছি। সমস্যা নেই, হাতে এখনও 2 ঘন্টা আছে। রাত 12টার আগে যদি আমরা গিয়ে মিশন কমপ্লিট করি তবে সব ঠিক হয়ে যাবে। মিশন? কিসের মিশন? তুমি আমাকে জবাই করবে। কি? না না, আমি পারবো না। দেখো আবির, তুমি এখন পিপাসা মুক্ত। একটু পর তোমার রক্তে পিপাসা পাবে, তখন তুমি আমার রক্ত খেতে চাইবে, কিন্তু তুমি খাবে না। তুমি ধৈর্য রেখে আস্তানা অবধি যাবে। কথা দাও? মানে আমি পারবো তো? হ্যাঁ, তুমি আবির হাসান কাব্য হরর আর ভৌতিক ঘটনা নিয়ে সারা জীবন গবেষণা করেছো। তুমি পারবে, তোমাকে পারতেই হবে। ওকে, কিন্তু কি কি করব? আস্তানায় গেলেই আমরা সেই বই দেখতে পাবো, আর বইয়ের পাশেই একটা তলোয়ার রাখা আছে। তলোয়ারটা ডক্টর মাহফুজের। তুমি সেই তলোয়ার দিয়ে আমাকে জবাই করে দিবে। এরপর আমার দেহ থেকে বের হওয়া রক্ত সেই বইয়ের মধ্যে ফেলবা। যখন বইটি লাল বর্ণ ধারণ করবে তখন তুমি ওই বইটাকে আগুনে ফেলে দিবা। ব্যাস, বইয়ের খেলা শেষ। আর এটা তোমাকে পারতেই হবে আবির। মনে রেখো, তুমি আবির হাসান কাব্য, তুমি সব পারো। রহস্য নিয়ে খেলাই তোমার কাজ। ওকে, কিন্তু একটা প্রশ্ন, তোমার রক্ত দিলে তো সে শক্তিশালী হবে না, কারণ সেই বইয়ের শিকার আমরা 2 জন। যে কোনো একজনের রক্ত লাগবে। তুমি বললে আমি তোমাকে জবাই করে দিতে পারি, তবে আমি বেঁচে যাব। তাই করুন। আপনার স্ত্রী পরিবার বেঁচে আছে, তাদের পাশে দাঁড়ানো দরকার। না, তা আর হবে না। আমার আঙুল তুমি খেয়েছো, কোনো মেডিসিনও নেই। হাতের রোগ ছিঁড়ে গেছে আমার। জোড়া গেলেও আর 4 ঘন্টা বাঁচবো। এরপর এমনিতেই আমি মারা যাব। তুমি আমাকেই জবাই করবো। ওকে। এরপর লোকটি গাছের সামনে দাঁড়িয়ে মন্ত্র পড়তে লাগলো। উইং টিড়িং বিড়িং কিড়িং গোয়াইশ গোয়াইশ আলাতুকা মিনা খাজ আখ আখা খা হাসিল খা ইয়া খুজ। মন্ত্রটা পড়ার সাথে সাথে গাছটি দুভাগ হয়ে যায়। গাছের ওপর প্রান্তে দেখা যায় একটি দরজা। লোকটি সেই দরজা দিয়ে প্রবেশ করে। আমি লোকটিকে অনুসরণ করতে লাগলাম। অবশেষে আমরা গিয়ে পৌঁছালাম অন্য একটি দেশে। সেখানে সব অন্ধকার। কিছু দূর হাঁটার পর আমরা একটি বাড়ির ভেতরে ঢুকে যাই। লোকটির কথা মতো টেবিলে সেই বই দেখতে পেলাম। ঘড়ির সময় রাত 11:41। মাত্র 19 মিনিটের ভেতরে কাজ শেষ করতে হবে। টেবিলের পাশে তরোয়ারও রাখা আছে। আবার আশ্চর্যজনক একটা সিনও দেখতে পেলাম। ডক্টর মাহফুজ রহমান আশিকের একটি মূর্তি দাঁড় করানো পাথর দিয়ে। ওনার আস্তানায় নিজের মূর্তি বানিয়েছিল। যাক, আমিও ওনাকে দেখতে পেলাম। আর যাই হোক, আমার জীবন নরক বানানো লোকটি কেমন তা তো দেখেছি। আমার পাশে থাকা রায়হান বলল, মিশন শুরু করো। আমি টেবিলের ওপর শুয়ে পড়ি, তুমি জবাই করো আমাকে।
কথা মনে রেখো, তুমি আবির হাসান কাব্য, তুমি অবশ্যই পারবে, ভয় পাবে না। ওকে যান। রায়হান টেবিলে গিয়ে শুয়ে পড়ে। আমি তলোয়ার হাতে নিলাম। ঘড়িতে তাকিয়ে দেখি আর 15 মিনিট আছে। সময় অপচয় করা যাবে না। এদিকে আমার রক্তের পিপাসাও পেয়েছে খুব। মাথাটা ঝিম মেরে উঠল। হিংস্র হয়ে গেলাম। কুচ করে এক কোপ দিলাম লোকটির গলায়। সঙ্গে সঙ্গে চিৎ চিৎ করে রক্ত বের হতে লাগলো। আমি আগে কিছু রক্ত খেয়ে নিজেকে শান্ত করলাম। অন্যদিকে রায়হান ধড়পড় করতে করতে মারা যায়। সময় আর 13 মিনিট আছে। আমি রক্ত হাতে নিয়ে বইয়ের উপরে মাখাতে থাকি। অনেকক্ষণ রক্ত মাখাবার পর বইটি লাল আকার ধারণ করে। সময় আর 10 মিনিট। তাড়াতাড়ি বইটা হাতে নিয়ে দাঁড়াই, কিন্তু আগুন! ও মাই গড, এখন আগুন পাবো কোথায়? রায়হান তো আমাকে আগুনের কথা বলেনি। বইটা আবার টেবিলে রেখে রায়হানের পকেটে হাতাহাতি করতে লাগলাম। রায়হানের পকেটে কোনো ম্যাচ নেই। আল্লাহ, এখন কি হবে? প্রায় 4 থেকে 5 বার রায়হানের পকেট চেক করলাম, কোনো ম্যাচ নেই। এদিকে সময় আর 7 মিনিট আছে। 7 মিনিটের ভেতর বই না পড়লে তো ডক্টর মাহফুজ বের হয়ে আসবে। হাত পা থরথর করে কাঁপছে আমার। নিজের পকেটেও চেক করলাম, আগুন নেই। আর 6 মিনিট আছে। মাথা ঝিমঝিম করতে লাগলো। আজকে মনে হয় নিজেই শেষ হব, আর মাহফুজও মুক্তি পাবে। কপাল বেয়ে ঘাম পড়ছে আমার। এখন একটা কথাই মনে পড়ছে আমার, তুই একটা গাধা আবির। কিছুক্ষণ এদিক ওদিক খোঁজবার পর তখনই চোখ গেল মূর্তির উপর। ইয়েস, পাথরের মূর্তি। তলোয়ার নিয়ে মূর্তির পেটে জোরে জোরে আঘাত করতে লাগলাম আমি। কয়েকবার কোপ দেওয়ার পর 3 থেকে 4 টুকরা পাথর পড়ে যায়। আমি আগে দৌড়ে গিয়ে নিজের গায়ে গেঞ্জি খুলে ফেলি। এরপর গেঞ্জি মাটিতে রেখে পাথরের টুকরো ঘাঁটাঘাঁটি শুরু করলাম। সময় আর 2 মিনিট আছে। কি হবে কে জানে। এরপর অনেকক্ষণ ঘষার পর পাথর গরম হয়ে আগুনের শুল্কা মারতে লাগলো। সময় আর 1 মিনিট। আমি ঠাস ঠাস করে কয়েকবার মারার পর গেঞ্জি আগুন লেগে যায়। সঙ্গে সঙ্গে গেঞ্জি তুলে ফুঁ দিতে শুরু করি। ধীরে ধীরে সময় আর 30 সেকেন্ড। আগুন ধীরে ধীরে বাড়তে লাগলো। সময় 20 সেকেন্ড। হঠাৎ আগুন পুরো গেঞ্জি ধরে যায়। এরপর আমি দৌড়ে গিয়ে বইটা হাতে নিলাম। সময় 12 সেকেন্ড। টেবিলের কাছ থেকে এসে আগুনে ফেলে দিলাম বই। 4 সেকেন্ড আগে বই ফেলেছি। এই সময়ের মধ্যে বইটা না ফেলতে পারলে নয়তো আজ গেছিলাম আমি। বইটা আগুনে পড়ার সাথে সাথে হুট করে জ্বলে ওঠে। নীল রঙের ধোঁয়া বের হচ্ছে। হয়তো সকল ব্ল্যাক ম্যাজিক পুড়ে ধোঁয়া। চোখ দুটি বন্ধ হয়ে আসছে ধীরে ধীরে। এরপর হয়ে গেলাম বেহুশ। জ্ঞান ফিরতেই চোখ মিলে দেখি আমি জঙ্গলের পাশে রাস্তায় শুয়ে আছি। আমার চারপাশে পুলিশ পিস্তল ধরে রেখেছে। চোখ মেলে তাদের কিছু বলতে চেয়েছিলাম, কিন্তু কেউ শোনেনি। পিস্তলের গোড়া দিয়ে আমার মাথায় আর পিঠে ধোলাই করে। খুব কান্না পাচ্ছিল। নিজের জীবন বাজি রেখে দেশের মানুষ রক্ষা করেছি। আজ দেশ আমার নিরাপত্তা করতেছে। আমাকে পিটিয়ে আবার অজ্ঞান করে ফেলে। এরপর জেলে নিয়ে যায়। আদালতে আমি সব সত্য বলেছি, তাও আমাকে 10 বছর জেল দেওয়া হয়েছে। কারণ আমি খুনি। ফাঁসি দেয়নি, তাও বেশি। আজ 10 বছর পূর্ণ হয়েছে, তাই জেল থেকে মুক্তি দিল। তাই লিখে ফেললাম আপনাদের জন্য একটা গল্প, দ্য স্টোরি অফ ব্ল্যাক বুক। গল্পটাকে এখানেই শেষ করলাম। এই গল্পের সিজন 2 যদি আপনারা চান তাহলে সবাই কমেন্ট করে জানাবেন। গল্প লেখক আবির হাসান কাব্য, ভিডিও এডিট আমি বিশ্বজিৎ, স্ক্রিপ্ট এডিট আমি বিশ্বজিৎ। ধন্যবাদ সবাইকে এতক্ষণ গল্পের সাথে থাকার জন্য।